পাচার হওয়া অর্থ ফেরাতে তৎপর সরকার। প্রক্রিয়া দীর্ঘমেয়াদী হওয়ায় লবিং অব্যাহত রাখতে হবে নির্বাচিত সরকারকে। মানি লন্ডারিং ঠেকাতে শক্ত পদক্ষেপের পরামর্শ। খেজুরের বাজার স্থিতিশীল রাখতে শুল্ক কর কমানোর সুপারিশ ট্যারিফ কমিশনের। রমজানে সিন্ডিকেটের থাবায় পড়ার শঙ্কা অর্থনীতিবিদদের। প্রশাসনকে সজাগ থাকার তাগিদ। জয়পুরহাটে ব্যবসায়ীদের না জানিয়ে আলু বিক্রির অভিযোগ। জায়গা ফাঁকা করতেই বাধ্য হয়েছেন দাবি হিমাগার মালিকদের। আইনের পরিপন্থী বলছে কৃষি বিভাগ। রাজশাহীতে আমন ধানের বাম্পার ফলন। কম খরচে বেশি ফসল পেয়ে খুশি কৃষক। লক্ষ্যমাত্রার চেয়েও বেশি উৎপাদনের আশা কৃষি বিভাগের। এবং চীন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিযোগিতায় বিশ্ববাজারে কমছে সয়াবিনের দাম। চাহিদা বাড়ায় ঊর্ধ্বমুখী পাম অয়েল ও ক্যানোলা। গমের দর কমলেও আবারও চোখ রাঙাচ্ছে চাল। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। বাংলাদেশ থেকে পাচার করা অর্থ উদ্ধারে প্রথমবারের মতো আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সঙ্গে কাজ শুরু করেছে সরকার। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংক ও সংস্থাগুলোর মধ্যে আন্তঃসংযোগ করে দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। তবে অর্থ ফেরানোর প্রক্রিয়া দীর্ঘমেয়াদী হওয়ায় রাজনৈতিক সরকারের শক্ত ভূমিকা নিতে হবে বলে মনে করেন বাংলাদেশ ব্যাংক গভর্নর। সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে গিয়ে সব তথ্য জানান তিনি। অর্থনীতিবিদরা বলছেন, নতুন করে অর্থ পাচার বন্ধে শক্ত পদক্ষেপ নিতে হবে নির্বাচিত সরকারকে। যুক্তরাষ্ট্র থেকে ফিরে কাজল আব্দুল্লাহর রিপোর্ট। বিদেশে পাচার হওয়া অর্থ উদ্ধারে এবার কোমর বেঁধে নেমেছে অন্তর্বর্তী সরকার। মূলত পাচার হওয়া অর্থে ট্যাক্স হ্যাভেন, দেশে বাড়ি কেনা সহ নানা খাতে বিনিয়োগ করেছে অপরাধ চক্র। আর্থিক খাত সংস্কারে গঠিত শ্বেতপত্র কমিটির প্রতিবেদন অনুযায়ী আওয়ামী লীগ সরকারের সবশেষ 16 বছরে পাচার হয়েছে প্রায় 28 লাখ কোটি টাকা। এসব অর্থ ফেরাতে দেশের অভ্যন্তরীণ সরকারি দফতরগুলোকে একটি পয়েন্টে নিয়ে আসার পাশাপাশি লবিং করা হয়েছে আন্তর্জাতিক বিভিন্ন ফার্ম ও সংস্থার সঙ্গেও। সম্প্রতি ওয়াশিংটন সফরে গিয়ে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। আমাদের নিজেদের সক্ষমতাটা বাড়াতে হবে, কারণ এটা তো একটা নতুন এরিয়া। আমরা কিন্তু আগে এই লাইনে কোনোদিন কাজ করিনি। বিদেশ থেকে টাকা উদ্ধার এই স্কেলে কোনোদিনও হয়নি। তো এই প্রক্রিয়াটা আমাদের আরও ভালোভাবে রপ্ত করতে হবে। আমাদের যে ইন্টারমিনিস্ট্রিয়াল এজেন্সিগুলো আছে, তাদের যে কর্মদক্ষতা, তাদের যে ইন্টারঅ্যাকশনগুলো, সেটাকে আরও ইমপ্রুভ করতে হবে। পাচার হওয়া অর্থ ফেরানোর প্রক্রিয়া জটিল ও দীর্ঘমেয়াদী। অন্তর্বর্তী সরকার কার্যক্রম শুরু করলেও কবে নাগাদ উদ্ধার হবে সে প্রশ্নের উত্তর নেই গভর্নরের কাছেও। তবে নতুন করে অর্থ পাচার বন্ধে সরকারকে আন্তরিক হতে হবে বলছেন অর্থনীতিবিদরা। একটা আইনগত প্রক্রিয়া বাংলাদেশে কতদিন লাগে? বিদেশেও সেরকমই সময় লাগে। এটা 3, 4, 5 বছর লাগে সাধারণত। কাজে এই ইন্টারিম গভর্নমেন্টের এই যে পলিটিক্যাল স্পেসের মধ্যে তো সম্ভব নয়। কাজে এটা আমরা যতখানি সম্ভব এটাকে আগিয়ে দিবে সরকার। বাংলাদেশ থেকে উদ্ধার করার চিন্তা না করি, এখন যাতে বাইরে না যায় সেটার জন্য আমি চেষ্টা করব। কিন্তু আমি এখন কি যাচ্ছে না বাইরে? প্রত্যেকটা সরকার যখন যে থাকে সে বলে যে আমি সব কিছু ঠিক করছি, কিন্তু যখন আপনার নতুন সরকার আসে তখন এটা বাইরে হয়। দীর্ঘদিন ধরে বাংলাদেশ ব্যাংকের দুর্বল নীতি ও আর্থিক গোয়েন্দা বিভাগ বিএফআইইউ এর দুর্নীতিও অর্থ পাচারের সহায়ক হিসেবে কাজ করেছে বলেও অভিযোগ রয়েছে। যুক্তরাষ্ট্রে এসে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরানোর লক্ষ্যে বিভিন্ন সংস্থা, বিভিন্ন মহলের সাথে যে দিন দরবার চলছে সে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। তবে প্রকৃতভাবে পাচার হওয়া অর্থ দেশে ফেরাতে হলে রাজনৈতিক সরকারের প্রত্যক্ষ সদিচ্ছা একান্তভাবে প্রয়োজন বলে মনে করেন তিনি। অন্যথায় সব ধরনের অগ্রগতি পিছিয়ে যাবে বলে জানিয়েছেন গভর্নর। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। দর্শক, প্রতিবেদনটি দেখলাম। এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো অধ্যাপক ডক্টর মোস্তাফিজুর রহমান। স্যার, এই সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। ধন্যবাদ। আমরা আমাদের সহকর্মী প্রতিবেদনেও দেখছিলাম যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর যেমনটা বলছে যে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরানোর জন্য প্রথমবারের মতো আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সাথে কাজ শুরু করেছে সরকার। এই পাচার হওয়া অর্থ ফেরানোর যে প্রক্রিয়া, এটা আসলে কতটা দীর্ঘমেয়াদী, সফল হওয়ার সম্ভাবনা আসলে কতটুকু? ধন্যবাদ। আমার মনে হয় যে এই অভিজ্ঞতা তো শুধু আমাদের দেশে প্রথমবারের মতো না, অন্যান্য দেশেও এই ধরনের চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করতে হয়েছে। তো সেটা থেকে আমরা দেখেছি যে এই প্রক্রিয়া বেশ দীর্ঘ
এবং এটা আনাটা এটা বেশ একটা চ্যালেঞ্জিং একটা কাজ। তবে বিভিন্ন দেশের অভিজ্ঞতায় দেখা যায় যে কেউ কেউ সফল হয়েছেন। আমরা সর্বসম্প্রতিকালে অ্যাঙ্গোলাতে দেখেছি, ফিলিপিন্সে দেখেছি, মালয়েশিয়াতে দেখেছি যে তারা টাকা একটা অংশ আনতে পেরেছেন। কিন্তু প্রক্রিয়াটা দীর্ঘ। তার কারণ হলো যে এখানে এক দেশের থেকে টাকাটা অন্য দেশে গিয়েছে, এটার পেপার ট্রেলটাকে এস্টাবলিশ করতে হয়। তারপরে এখানে একটা আইনি প্রক্রিয়া আছে, যে দেশ থেকে গিয়েছে, যেমন বাংলাদেশ যদি আনতে চায় তাহলে বাংলাদেশের কোর্টে এটাকে প্রমাণ করতে হবে। তারপরে যে দেশে গিয়েছে সেখানে কোর্টে এটাকে এই কেস দাঁড় করাতে হবে এবং সেটাতে জিততে হবে, এবং তাহলে তারা তখন ওইটাকে লিকুইডেট করে টাকাটা দেশে ফেরত পাঠানোর জন্য ব্যবস্থা করবেন। সুতরাং এটা একটা দীর্ঘ প্রক্রিয়া। বাংলাদেশ ব্যাংক, আপনাদের প্রতিবেদনে যেভাবে বলা হলো যে আমরা বিভিন্ন দেশের সংশ্লিষ্ট যেসব সংস্থা আছে তাদের সাথে আমরা যোগাযোগ করছি, এবং তাদের সহায়তা অবশ্যই লাগে, কারণ এগুলো যখন পাচার হয় তখন বিভিন্ন লেয়ারের পর লেয়ার দিয়ে এগুলোকে গোপন করার চেষ্টা করা হয়। সুতরাং সেখানে সেটাকে উদ্ঘাটিত করে এটা যে বাংলাদেশ থেকেই গিয়েছে এবং এটা অবৈধ এই টাকাটা, সেটাকে প্রমাণ করার এটা সময় সাপেক্ষ ব্যাপার, এবং এটা পরবর্তীতেও অব্যাহত রাখতে হবে। নির্বাচিত সরকার যখন আসবেন তাদেরকেও এটা প্রক্রিয়াটা এটা চালু রাখতে হবে। আর অন্য দিক থেকে এখন যাতে না যায়, আমাদের তো একটা বড় অংশই যাই হলো বাণিজ্যের মাধ্যমে, তো সেটা বন্ধ করা কাস্টমসের বিভিন্ন পদক্ষেপ নিয়ে। আর হুন্ডি হাওলা সেটা যেটুকু আমরা বুঝতে পারছি যে সেখানে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে, এবং যে এটার প্রতিফলন আমরা রেমিটেন্সের প্রবাহের মধ্যেও ইতিবাচকভাবে দেখতে পাচ্ছি। কিন্তু বিভিন্ন সংস্থাকে এখানে সমন্বিতভাবে কাজ করতে হবে, দেশের ভিতরে এবং দেশের বাইরে। স্যার, আমি একটু যুক্ত করতে চাই। আপনি বলেন বিভিন্ন সংস্থাকে কাজ করতে হবে, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা বিভিন্ন দেশের সঙ্গে কাজ করতে হবে। সেই জনবল বা সেই দক্ষতা আমাদের আসলে কতটুকু আছে? না, এখন তো একটা উদ্যম নিয়েই চেষ্টা করা হচ্ছে। আমাদের বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এবং অন্যান্য যেসব সংশ্লিষ্ট যারা ছিলেন, তারা অতীতেও তাদেরকে ম্যান্ডেট দেওয়া হয়েছিল, কিন্তু সেই সময় বিভিন্ন কারণে রাজনৈতিক প্রভাবে যারা নাকি টাকা নিয়ে গেছে তাদের প্রভাব ছিল। সুতরাং এগুলোকে উদ্ঘাটিত করার জন্য যে ধরনের উদ্যম দরকার ছিল সেটা আমাদের ছিল না। তো সুতরাং এখন একটা ইচ্ছার একটা ব্যাপার আছে, সেদিকটাতে এখন ইতিবাচক পরিবর্তন হয়েছে। তারপরে হলো সামর্থ্যের ব্যাপার। সামর্থ্যের দিক থেকে তো অবশ্যই আমাদের দেশের এই সব ব্যাপারে এটাকে যে শক্তিশালী করা, সেরকম তো আগে অত আগ্রহ ছিল না। এখন আগ্রহ আছে, সেজন্য অর্থায়নও করতে হবে। এগুলোর জন্য ফরেনসিক বিভিন্ন ধরনের ইনভেস্টিগেশন দরকার হয়। এটার জন্য আমাদের বিদেশে যেসব কোম্পানিগুলো এগুলোতে বিশেষায়িত তাদের জ্ঞান আছে, সেটাকে ব্যবহার করা আছে, তাদেরকে হায়ার করার একটা ব্যাপার আছে। এগুলো ডিল করতেও আমার সামর্থ্য দরকার। আরেকটা বিষয় একটু স্যার যুক্ত করতে চাই, যেহেতু আমাদের হাতে সময় কম। ট্যাক্স হেভেন দেশগুলো যেখানে অর্থ পাচার হয়েছে, বাড়ি করা হয়েছে, বিভিন্ন খাতে বিনিয়োগ করা হয়েছে, সেই দেশগুলো আমাদেরকে আসলে তথ্য কতটা দিবে? তারা আসলে কতটা তথ্য দিয়ে সহায়তা করে? না, এখানে তো বেশ বড় একটা প্রতিবন্ধকতা আছে। সামগ্রিকভাবে বৈশ্বিক প্রেক্ষাপটেও আমরা এটা আলোচনা করছি যে যাতে করে এই ব্যাপারে স্বচ্ছতা এবং জবাবদিহিতা প্রতিষ্ঠা করা যায়। অনেকেই এই ধরনের অর্থের উপরেই তাদের অর্থনীতিটাকে দাঁড় করিয়েছে, দুঃখজনক। এবং সেই বিষয়গুলো এখন আন্তর্জাতিক কোনো একটা চুক্তি করা যায় না, সেই বিষয়টা আছে। তবে ট্যাক্স হেভেনগুলো বাদ দিলে বিভিন্ন, যেমন আমরা জানি যে ইউকেতে তারা কিছু পদক্ষেপ নিয়েছেন, কানাডা থেকে সিঙ্গাপুরে সরা যেতে পারে। ট্যাক্স হেভেনগুলি একটু জটিল, কিন্তু সেখানেও এটা আমাদের চেষ্টা চালাতে হবে। কিন্তু মূল যে দেশগুলোতে এই টাকাটা গিয়েছে সেখানে আমার মনে হয় যে আমাদের এখান থেকে ইতিবাচক কিছু পাওয়ার সম্ভাবনাটা তুলনামূলকভাবে বেশি, এবং সেখানে আমাদের কনসেন্ট্রেট করতে হবে। জি, আমরা একদম শেষের দিকে আছি। যদি 2 মিনিট একটু বলতেন যে আপনি বলছিলেন শুরুর দিকে যে একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, পরবর্তী যে সরকার আসবে, আমরা জানি সামনে নির্বাচন আছে, রাজনৈতিক সরকার, তাকে সেখানে ভূমিকা রাখতে হবে। সেক্ষেত্রে এই টাকা পাচার হওয়া কি শুধুই আর্থিক খাতের বিষয়, নাকি রাজনৈতিক সদিচ্ছা দরকার? আসলে কতটা দরকার? না, অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ ইস্যু।
যেহেতু আমরা জানি যে এটা একটা দীর্ঘকালীন একটা প্রক্রিয়া, এবং আমরা আশা করব যে রাজনৈতিক দলগুলো, যেহেতু এটার অঙ্কটা এত বেশি, দেশের সম্পদ চুরি করে পাচার করে নিয়ে যাওয়া হয়েছে, রাজনৈতিক দলগুলো তাদের ম্যানিফেস্টোতে এই অঙ্গীকারটা তারা যাতে করেন, যাতে করে পরবর্তীতে আমরা নির্বাচন হওয়ার পরে আমরা তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনতে পারি। সুতরাং রাজনৈতিক দলগুলোর কাছে আমাদের অবশ্যই প্রত্যাশা থাকবে যে তারা নির্বাচনী ম্যানিফেস্টোতে এই সম্বন্ধে স্পষ্ট একটা অঙ্গীকার করবেন যে তারা এটাকে যৌক্তিক পরিণতির দিকে নিয়ে যাওয়ার জন্য যা দরকার সবটাই করবেন। শুধু অর্থ পাচার হওয়া ফেরানো না, অর্থ পাচার রোধ করার জন্য আসলে কি কি ভূমিকা রাখা দরকার? অবশ্যই অর্থ পাচার রোধ করার জন্য তো এটা তো হলো একেবারে নেসেসারি ফ্যাক্টর আর কি, যে যে দেশ থেকে যাতে না যায় সেটার জন্য প্রথমে তো দরকার হবে যে যেখানে এটার উৎস, এই উৎসগুলোকে তারা বন্ধ করার জন্য অঙ্গীকার করবেন। সেটার জন্য সুশাসন, জবাবদিহিতা, স্পষ্টতা এটা প্রতিষ্ঠা করতে হবে। সেটার অঙ্গীকারটা যদি তারা করেন এবং পরিপালন করেন, তাহলে নতুন করে অর্থ যাওয়াটা আমরা বন্ধ করতে পারি। এটাও একটা বড় আমাদের জন্য ইতিবাচক একটা ফলাফল হবে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আমরা আলোচনা করছিলাম অর্থ পাচার নিয়ে এবং পাচার হওয়া অর্থ ফেরানোর বিভিন্ন পদ্ধতি কিংবা আয়োজন নিয়ে। সেসব নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো অধ্যাপক ডক্টর মোস্তাফিজুর রহমান। এরপর বন্দর বাণিজ্যের খবর। চট্টগ্রাম বন্দরে এনসিটি ৫ নম্বর জেটিতে রাবার ফেন্ডার প্রতিস্থাপন কাজের উদ্বোধন হয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার ফেরদৌস লিপি। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। লিপি, উদ্বোধনের যে আনুষ্ঠানিকতা সেটা শেষ হয়েছে, এই মুহূর্তে চলছে রাবার ফেন্ডারের যে প্রতিস্থাপনের কাজ সেটা। এবং আপনারা জানেন যে এই রাবার ফেন্ডার কিন্তু সামুদ্রিক একটি সরঞ্জাম, যেটা বিশেষ করে জাহাজ এবং ডক অর্থাৎ জেটির মধ্যে যখন জাহাজ ফিরে, সেই জাহাজ জেটিতে যেন কোনো ধরনের ক্ষতি না হয় এবং জাহাজের গতিটা যেন কমিয়ে আনে, সেটাতে সহযোগিতা করে। এবং এতদিন পর্যন্ত এনসিটিতে যেসব ফেন্ডারগুলো ছিল সেগুলো মূলত চায়না থেকে রফতানি করে কিন্তু এখানে লাগানো হয়েছে। কিন্তু আজকে যে রাবার ফেন্ডার প্রতিস্থাপন করা হচ্ছে সেটার মূল বিষয় হচ্ছে সেটা আমাদের দেশীয় এবং খুলনা যে শিপইয়ার্ড সেখানে তৈরি করা হয়েছে। এবং যারা এখানে উদ্বোধন করেছেন তারা বন্দরের যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন, খুলনার শিপইয়ার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন, তারা বলছেন যে খুলনা শিপইয়ার্ডে যেই ফেন্ডারগুলো তৈরি করা হয়েছে সেগুলো কিন্তু বিশ্বমানের এবং গুণগত মান এবং সেখানে যে আধুনিক যন্ত্রপাতি সেগুলো কিন্তু সব বিদ্যমান ছিল। এর ফলে কিন্তু যে বৈদেশিক যে খরচ সেটা অনেকাংশে বেঁচে যাবে এবং বিশেষ করে আমাদের দেশীয় প্রযুক্তি ব্যবহার সেটাকে উৎসাহিত করা হবে। এবং সেটার কারণে আসলে আজকে যে আনুষ্ঠানিকতা সেটা করা হচ্ছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এনসিটিতে কিন্তু 5টি জেটি আছে এবং এই 5টি জেটিতে প্রায় 98টি রাবার ফেন্ডার রয়েছে। আজকে 5 নাম্বার জেটিতে যে ফেন্ডারগুলো লাগানো হবে সেগুলো মূলত 18টি ফেন্ডার যুক্ত করা হবে। যেহেতু একসঙ্গে সবগুলো জেটিতে কাজ করা সম্ভব নয়, আপনারা জানেন যে প্রতিনিয়ত এই এনসিটিতে জাহাজ ভিড়ে, ফলে বার্থিংয়ের অপারেশন কার্যক্রম যেন কোনো ধরনের ব্যাঘাত না ঘটে, সেই কার্যক্রমের অংশ হিসাবে শুধুমাত্র 5 নাম্বার যেই জেটি আছে সেই জেটিতে এই ফেন্ডারগুলো প্রতিস্থাপন করা হচ্ছে। মূলত এই ফেন্ডারগুলো কিন্তু যখন জাহাজ বার্থিং করে অর্থাৎ জেটিতে, সেই জেটিতে কোনো ধরনের যেন ক্ষয়ক্ষতি না হয় এবং জাহাজের গতির যে শোষণ সেটা কমিয়ে আনতে সাহায্য করে। এবং খুলনা শিপইয়ার্ডের যে ফেন্ডারগুলো তৈরি করা হয়েছে সেগুলো কিন্তু গুণগত মান খুবই ভালো এবং কয়েক দফা যে পরীক্ষা, সেই পরীক্ষার শেষে কিন্তু আজকে যে এই প্রতিস্থাপনে সেটা কাজ করা হচ্ছে। এবং বন্দরে যারা এখানে ছিলেন তারা বলছেন যে ভবিষ্যতে বন্দরে যে নতুন নতুন টার্মিনাল নির্মাণ করা হচ্ছে সেই জেটিতে এই যে খুলনা যে শিপইয়ার্ডের ফেন্ডার যে তৈরি করছে সেগুলো কিন্তু প্রতিস্থাপনের একটা সম্ভাবনার দ্বার উন্মোচিত হলো। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম বন্দর থেকে এখনো পর্যন্ত সর্বশেষ। চট্টগ্রাম বন্দর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফেরদৌস লিপি। এদিকে বেনাপোল বন্দরে নিরাপত্তা জোরদার করেছে কর্তৃপক্ষ। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বাড়ানো হয়েছে নজরদারি। বিস্তারিত জানাতে বন্দরে আছেন সহকর্মী আজিজুল হক, সরাসরি যাচ্ছি তার কাছে।
দেশের বর্তমান পরিস্থিতির মধ্যে স্বাভাবিক রয়েছে বেনাপোল বন্দর দিয়ে ভারতের সাথে আমদানি রপ্তানি বাণিজ্য এবং পাসপোর্টধারী যাতায়াত তথ্য। বেনাপোল স্থলবন্দরের তথ্য মতে গতকাল বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে 253 ট্রাক বিভিন্ন ধরনের পণ্য আমদানি হয়েছে এবং বাংলাদেশি পণ্য ভারতে রপ্তানি হয়েছে 73 ট্রাক। এছাড়া দুদেশের মধ্যে পাসপোর্টধারী যাতায়াত করেছে 1763 জন। সম্প্রতি দেশের ঢাকা সহ কয়েক জায়গায় বিভিন্ন অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে যে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড এড়াতে আমরা দেখতে পেয়েছি দেশের সর্বপ্রথম এই বেনাপোল স্থলবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অর্থাৎ যে সমস্ত বন্দর ব্যবহারকারীরা বন্দরে ঢুকছেন, বিশেষ করে পরিচয়পত্রবিহীন কাউকে বন্দরে ঢুকতে দেওয়া হচ্ছে না, এবং যারা বন্দরে ঢুকছেন তাদের বন্দরে ঢোকার কারণ এবং সাথে থাকা ব্যাগ তারা তল্লাশি করছেন নিরাপত্তার সাথে। দেশের চলমান 14টি স্থলবন্দরের মধ্যে সবচেয়ে বেশি আমদানি এবং রপ্তানি বাণিজ্য এবং পাসপোর্টধারী যাতায়াত করে থাকে এই বেনাপোল স্থলবন্দর দিয়ে, এবং প্রতি বছর এই বন্দর থেকে প্রায় 10,000 কোটি টাকা সরকারের রাজস্ব আদায় হয়ে থাকে। বন্দরে বর্তমানে নিরাপত্তার সাথে জড়িত রয়েছে বেসরকারি নিরাপত্তা সংস্থা আল আরাফা নিরাপত্তা কর্মী, আর্মড ব্যাটালিয়ন পুলিশ এবং আনসার সদস্য, প্রায় 3 শতাধিক নিরাপত্তা কর্মী বন্দরের বিভিন্ন যে প্রবেশদ্বার আছে, গেট আছে, এই প্রবেশদ্বার গেটে তারা নিরাপত্তার কাজ করছেন। ভারত থেকে যে সমস্ত পণ্য আমদানি হচ্ছে, আমদানি পণ্যের মধ্যে রয়েছে শিল্প কারখানার কাঁচামাল, তৈরি পোশাক, গার্মেন্ট, শিশুখাদ্য, অক্সিজেন, কেমিক্যাল এবং বিভিন্ন প্রকারের মাছ। এবং যে বাংলাদেশের থেকে রপ্তানিকৃত পণ্যের মধ্যে রয়েছে মাছ, কেমিক্যাল, বসুন্ধরা টিস্যু এবং ওয়ালটন সামগ্রী। তো এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে, যে বেনাপোল বন্দর দিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে বর্তমান আমদানি পরিস্থিতি নিয়ে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বেনাপোল স্থলবন্দরে। নাশকতা ঠেকাতে রাজধানী জুড়ে নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী, বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে বিজিবি। এই মুহূর্তে রাজধানীর রমনা এলাকায় আছেন সহকর্মী কামরুল হাসান, সরাসরি যাচ্ছি তার কাছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউনকে প্রতিহত করতে আজকে সকাল থেকে আমরা দেখতে পেয়েছি ব্যাপক প্রস্তুতি নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই ধারাবাহিকতায় আজকে সকালেই কিন্তু রাজধানীর বিভিন্ন পয়েন্টে বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। আমি যদি এখন একটু দেখাই মাননীয় প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে, এখানে আসলে সব ধরনের নাশকতা ঠেকাতে পূর্ব প্রস্তুতিমূলক হিসেবেই বিজিবি সদস্যরা মোতায়েন করা হয়েছে। পাশাপাশি আমরা যতটুকু জানতে পেরেছি আজকে সকাল থেকে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা, অর্থাৎ উত্তরা আবদুল্লাপুর, ধানমন্ডি 32, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, হাইকোর্ট প্রাঙ্গণ, কাকরাইল সহ আশেপাশের যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে বিজিবির মোট 12 প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে এবং তারা যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সর্বোচ্চ সচেষ্ট রয়েছেন। এবং বিজিবির পক্ষ থেকে যেটি বলা হয়েছে, আসলে যেহেতু আগামীকাল একটি লকডাউনের ঘোষণা দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, সেহেতু তারা যাতে কোনো ধরনের নাশকতা করতে না পারে, অর্থাৎ সাধারণ জনগণের জানমালের কোনো ক্ষতি করতে না পারে, ঠিক সেই নিরাপত্তাটুকু জোরদার করার জন্য এখন পর্যন্ত বিজিবি সদস্যরা এখানে নিয়োজিত আছেন। এবং পাশাপাশি বিজিবির পাশাপাশি পুলিশ সদস্যরাও কিন্তু তাদের দায়িত্বটুকু পালন করছেন এবং তারা বলছেন যে সব ধরনের প্রস্তুতি তাদের রয়েছে যাতে কেউ কোনো ধরনের নাশকতা করতে না পারে। এবং এই বিষয়টি নিয়ে আসলে সাধারণ মানুষের মধ্যে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে, যেহেতু আপনারা জানেন যে 5ই আগস্টের পরবর্তী সময়ে আওয়ামী লীগের যে কার্যক্রম, সকল ধরনের রাজনৈতিক কার্যক্রম কিন্তু বাংলাদেশে নিষিদ্ধ। আর যদিও এই দলটির শীর্ষ পর্যায়ে যে নেতাকর্মীরা রয়েছেন তারা কেউ কিন্তু দেশে নেই, বিদেশে বসে আসলে তারা আগামীকাল যে 13ই নভেম্বর একটি লকডাউনের ঘোষণা দিয়েছে এবং সেই লকডাউনকে তারা বাস্তবায়ন করার জন্য বলেছে। কিন্তু এটি আসলে কতখানি বাস্তবায়ন হবে সেটি আসলে দেখার বিষয়। তো এই ছিল আমার কাছে এখনকার মতো সবশেষ তথ্য। রাজধানীর রমনা এলাকা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী কামরুল হাসান। সরবরাহ ও চাহিদার কথা মাথায় রেখে খেজুরের আমদানির ওপর শুল্ক কর কমানোর সুপারিশ করেছে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। তবে শুল্ক সুবিধা দিলেই হবে না, ভোক্তার স্বার্থে বাজার সিন্ডিকেট ভাঙার তাগিদ অর্থনীতিবিদের। অন্তরা সেনের রিপোর্ট। বছর জুড়েই দরকারি খেজুরের চাহিদা বাড়ে রমজানে, আর সেই বাড়তি যোগান নিশ্চিতে মাস তিনেক আগে থেকেই শুরু হয় আমদানিকারকদের তোড়জোড়। বাংলাদেশ ফ্রেশ ফ্রুট অ্যাসোসিয়েশন ও ইম্পোর্টার্সের তথ্য, রমজানে দেশের চাহিদা থাকে প্রায় 80,000 মেট্রিক টন খেজুরের। এবার পণ্যের যোগান নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা, কারণ একদিকে যেমন রয়েছে উচ্চ শুল্ক কর, অন্যদিকে রয়েছে সময় মতো ঋণপত্র খোলার চাপ। রমজানে খেজুরের চাহিদাটা আপনার 10 গুণ বেড়ে যায়। সেই চাহিদা পূরণের জন্য
আমাদের আমদানিটা একটু স্বচ্ছ থাকুক। রমজান মাস উপলক্ষে আমাদের গভর্নমেন্ট যদি আমাদের ট্যাক্সটা কমায়, তারপরে আদার্স যেই কস্টিংগুলো আছে এগুলো যদি কমিয়ে দেয়, তাহলে অবশ্যই রমজান মাসে এবার দামটা কিছুটা হলেও সহনশীল পর্যায়ে আশা করতেছে আমরা থাকবে। বর্তমানে খেজুরের দাম একটু বাড়তি থেকে কমবো কিনে এটা আমরা আসলে জানি না। এ অবস্থায় ভোক্তা বাজার বিবেচনায় খেজুর আমদানিতে শুল্ক কর কমানোর সুপারিশ করেছে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। মোট 57.2% শুল্ক করের মধ্যে আগামী 31শে মার্চ পর্যন্ত আমদানি শুল্ক 25 থেকে 15, নিয়ন্ত্রণমূলক শুল্ক 3% সম্পূর্ণ প্রত্যাহার ও উৎসে কর 10 থেকে কমিয়ে 3% করার প্রস্তাব দিয়েছে সংস্থাটি। অর্থনীতিবিদরা বলছেন, রমজানকে ঘিরে খেজুর নিয়ে যেন কোনো সিন্ডিকেট গড়ে উঠতে না পারে, এজন্য এখন থেকেই কাজ করতে হবে প্রশাসনকে। যে সিন্ডিকেশনটা হয় বা রোজার আগে যে সিন্ডিকেশনটা হয় সেটা ভাঙাটা খুব জরুরি। কিন্তু এইবার একটা বড় সমস্যা আছে। সমস্যাটা হলো যে এই সময়টাতে কিন্তু রোজার আগে নির্বাচন হবে এবং নির্বাচনের ডামাডোলে দেখা যায় যে সিন্ডিকেট আবার শক্তিশালী হচ্ছে, মাথাচড়া দিয়ে উঠছে। যে সমস্ত প্রশাসনিক দপ্তরগুলো আছে, তো তারা যেন একটা বড় পরিকল্পনা তৈরি করে, যাতে করে এই রমজানের সময়ে এই খেজুরকে কেন্দ্র করে বিশেষ কোনো সিন্ডিকেট তৈরি না হয়। তার পরিকল্পনাটা এখনই করতে হবে। শুধু খেজুর নয়, অন্য ফলমূলের বাজারও যেন আসছে রমজানে স্বাভাবিক থাকে, সেই পরিকল্পনা সাজানোর তাগিদ বিশ্লেষকদের। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। এলডিসি থেকে উত্তরণের পর কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত শিল্পে নগদ প্রণোদনা ও শুল্ক ছাড় উঠে যাওয়ার নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই খাতটির সামর্থ্য বৃদ্ধিতে ব্যাংক সুদের হার সমন্বয়ের মাধ্যমে কম খরচে অর্থায়ন, উন্নত প্রযুক্তি ব্যবহারের জন্য প্রণোদনা দরকার। মঙ্গলবার রাজধানীর গুলশানের একটি হোটেলে গণমাধ্যম কর্মীদের নিয়ে আয়োজিত বাংলাদেশের কৃষি প্রক্রিয়াজাত শিল্পের সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং জাতীয় উন্নয়নে অবদান শীর্ষক কর্মশালায় তুলে ধরা হয় এসব তথ্য। আলোচকরা বলেন, জিডিপি, রপ্তানি বৈচিত্র্য এবং গ্রামীণ কর্মসংস্থানে উল্লেখযোগ্য অবদান রাখলেও মূল্য সংযোজন সহ বেশ কিছু ক্ষেত্রে সম্ভাবনার তুলনায় পিছিয়ে রয়েছে। দক্ষতার সঙ্গে কাঁচামাল সংগ্রহ, প্রক্রিয়া ও বাজারজাত করার চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারলে এই শিল্প আরও এগিয়ে যাবে বলেও মনে করেন বক্তারা। বিগত কয়েক বছর আগে, এখন আবার আরেক জায়গায় এবার জানাবো পুঁজিবাজারের খবর। সপ্তাহের চতুর্থ কার্যদিবসে প্রধান সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। সবশেষ পরিস্থিতি জানাতে চলে যাচ্ছি ডিএসই এর ওয়েবসাইটে। সকাল থেকে এখন পর্যন্ত আমরা যেমনটা দেখছিলাম, 1.5 ঘন্টার লেনদেনে 3 সূচকে কিন্তু এখন পর্যন্ত ঊর্ধ্বমুখী রয়েছে এবং প্রধান সূচকের চিত্রটি যদি একটু দেখায়, এখন পর্যন্ত 1.5 ঘন্টার লেনদেনে প্রধান সূচক 14.04 পয়েন্ট বেড়েছে এবং পয়েন্ট রয়েছে 4886.80 পয়েন্ট এবং সরিয়া সূচকও পয়েন্ট ঊর্ধ্বমুখী, এখন পর্যন্ত বেড়েছে 5.25 পয়েন্ট এবং পয়েন্ট রয়েছে 1022.41 পয়েন্ট এবং বাছাইকৃত সূচক বা ডিএস-30 সূচক, সেখানেও পয়েন্ট বেড়েছে। সেখানে এখন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি 3.68 পয়েন্ট বেড়ে 1920.80 পয়েন্ট রয়েছে এবং এখন পর্যন্ত যেসব কোম্পানিগুলো আজ ঢাকার পুঁজিবাজারে লেনদেনে অংশগ্রহণ করেছে, সেসব কোম্পানিগুলোর মধ্যে দেখা যাচ্ছে 213টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে এবং 89টি কোম্পানির শেয়ারের দাম কমেছে এবং দাম অপরিবর্তিত আছে 79টি কোম্পানির শেয়ারের দাম। এবং এখন পর্যন্ত 1.5 ঘন্টায় ঢাকা পুঁজিবাজারে লেনদেন হয়েছে 79.65 কোটি টাকা, যা গতকালের 1.5 ঘন্টায় যে লেনদেন হয়েছিল তার তুলনায় কিন্তু অনেকটাই কম বলা যায়। এবং আমরা যদি একটু দেখাই প্রধান সূচকের চিত্র, প্রধান সূচক কিন্তু 10টা থেকে ঊর্ধ্বমুখী ছিল, এরপর 10:30টার দিকে প্রধান সূচক কিছুটা নিম্নমুখী থাকলেও এরপর থেকে কিন্তু দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে। গতকালও আমরা দেখেছিলাম সকালের শুরুটা 3 সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শুরু হওয়ার পরেও 3 সূচকে কিন্তু ঊর্ধ্বমুখীভাবে দিন শেষ করেছিল, তবে লেনদেনের পরিমাণটা অনেকটাই কম ছিল। 350 কোটিও লেনদেন করতে পারেনি গতকালকে ঢাকার পুঁজিবাজারে, 350 কোটিও লেনদেন হয়নি এবং আজকে এখন পর্যন্ত যেমনটা বলছিলাম 79.65 কোটি টাকা লেনদেন হয়েছে। এবং কোন কোম্পানিগুলো কত টাকা লেনদেন করেছে এবং কারা আছে প্রথম সারিতে সেটা যদি একটু দেখি, প্রথমে আছে সামিট অ্যালায়েন্স এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারে 1.5 ঘন্টায় লেনদেন করেছে 5.92 কোটি টাকা এবং এই কোম্পানিটির একটি শেয়ারের দাম এখন রয়েছে 46.90 টাকা এবং 2 নম্বরে রয়েছে আনোয়ার গ্যালভানাইজিং এবং এই কোম্পানিটি এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারে লেনদেন করেছে
5,05,00,000 টাকা এবং এই কোম্পানিটির একটি শেয়ারের দাম এখন এই মুহূর্তে ঢাকার পুঁজিবাজারে বিক্রি হচ্ছে 88 টাকা 50 পয়সা এবং 3 নম্বরে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। বাংলাদেশ শিপিং কর্পোরেশন আজকে এখন পর্যন্ত কিন্তু লেনদেন করেছে 3,33,00,000 টাকা এবং এই কোম্পানিটির একটি শেয়ারের দাম এই মুহূর্তে রয়েছে 111 কোটি টাকা এবং আমরা যদি দেখি 4 নম্বরে রয়েছে ইবনে সেনা এবং 5 নম্বরে রয়েছে খান ব্রাদার্স। এবং যেমনটা বলছিলাম যে গতকালও কিন্তু সকালটা 3 সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শুরু হয়েছিল এবং শেষও হয়েছিল ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে, তবে লেনদেনের পরিমাণটা কিছুটা কম ছিল এবং আজকে এখন পর্যন্ত কিন্তু লেনদেনের চিত্র দেখা যাচ্ছে 1.5 ঘন্টায় কেবল 79 কোটি টাকা লেনদেন হয়েছে। তো এই ছিল ডিএসসি এর সবশেষ আপডেট। চাষি ও ব্যবসায়ীদের না জানিয়েই সংরক্ষিত আলু বিক্রির অভিযোগ উঠেছে জয়পুরহাটের হিমাগার মালিকদের বিরুদ্ধে। যদিও জায়গা ফাঁকা করতেই বাধ্য হয়ে বিক্রি করেছেন বলে দাবি হিমাগার কর্তৃপক্ষের। সংরক্ষণের সময়সীমা থাকাকালীন পণ্য বিক্রি আইন বিরুদ্ধ কাজ বলে জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। বিস্তারিত শাহিদুল ইসলাম সবুজের প্রতিবেদনে। খেতলাল উপজেলার ভাসিলা এলাকায় পরিচালিত মোল্লা কোল্ড স্টোরেজে এবার 1,89,000 বস্তা আলু সংরক্ষণ করেন কৃষক ও ব্যবসায়ীরা। লক্ষ্য ছিল উত্তোলনের সময় আলু বিক্রি করে কিছু টাকা আয় করবেন, কিন্তু কৃষক ও ব্যবসায়ীদের সেই আশায় ঘুরে বালি। তারা বলছেন সংরক্ষণের জন্য যে আলু তারা রেখেছিলেন উত্তোলনের সময় স্টোরে গিয়ে দেখেন সেগুলো আগেই বিক্রি করেছে হিমাগার মালিকরা। শুধু মোল্লা কোল্ড স্টোরেজ নয়, জাফাটের পাঁচি উপজেলার সাথে হিমাগার 3 ও খেতলাল উপজেলার হাফিজার রহমান বীজ হিমাগারেও এমন প্রতারণার ঘটনা ঘটেছে। কৃষক ও ব্যবসায়ীরা বলছেন হিমাগারে সংরক্ষণ করা আলু তাদের না জানিয়েই বিক্রি করেছেন কর্তৃপক্ষ। আমি মোল্লা কোল্ড স্টোরে 1300 বস্তা আলু কিনেছিলাম, আমার অজান্তে আলুটা বিক্রি করে দেয়। আমি তখন বাজার মূল্যে টাকা নিতে যাই, আমাকে বাজার মূল্য টাকা দেয় না, ওদের ইচ্ছা মতন টাকা দেয়। তাদেরকে আমরা কিন্তু নোটিশও দিয়ে দিছি, একটা নোটিশ দিয়েছিলাম যে ভাই আপনার আলুটা আছে এবারকার মজুতের পরিমাণটা অনেকটা বেশি, এই ক্ষেত্রে আপনার আলুটা আমরা কিছু বিক্রি করে দিচ্ছি, আপনি যখন বিক্রি করবেন আমরা সেই হিসেবে আপনাকে টাকা পরিশোধ করে দেব। তবে অমান্য করে সংরক্ষণের সময় পার হওয়ার আগেই আলু বিক্রি করা হয়েছে বলে অভিযোগ করেছেন কৃষি বিপণন কর্মকর্তা। না জানিয়ে বিক্রি করে যে অপরাধটা করেছে সেই অপরাধের প্রেক্ষিতে যদি কৃষক বা ব্যবসায়ীদেরকে আলুর ন্যায্য দাম পরিশোধ না করে তাহলে তাদের বিরুদ্ধে আমরা যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করব। মৌসুমের শুরুতেই জাফাটের 5টি উপজেলার 21টি হিমাগারে মোট 2,07,000 মেট্রিক টন আলু সংরক্ষণ করা হয়। আইন অমান্য করে বিক্রির পর নভেম্বরের 6 তারিখ পর্যন্ত এসব হিমাগারে মাত্র 75,100 মেট্রিক টন আলু সংরক্ষিত রয়েছে। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট। অনুকূল আবহাওয়ায় রাজশাহীতে এবার রোপা আমনের বাম্পার ফলন হয়েছে। এতে খুশি কৃষক, আর লক্ষ্যমাত্রার চেয়েও বেশি উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে রিপোর্ট করছেন আলতাফ হোসাইন। গানের তালে চলছে কাস্তে, বাতাসে ভেসে আসছে নতুন ধানের ঘ্রাণ। মাঠ ভরা সোনালী ধান এখন ঘরে তোলার ব্যস্ততা। কৃষকের মুখে অমলিন হাসি, আশার আলো জ্বেলেছে রোপা আমনের বাম্পার ফলন। রাজশাহীর গোদাগাড়ী, তানোর ও বাগমারা সহ বিভিন্ন উপজেলায় চলছে আমন ধান কাটার উৎসব। কৃষকরা বলছেন সময়মতো বৃষ্টি হওয়ায় ধানের ফলন হয়েছে ভালো, সেচ খরচও ছিল তুলনামূলক কম, ফলে এবার বেশি লাভের আশায় তারা। খুব সুন্দর ধান হয়েছে, খরচ অল্প খরচে ধান হয়ে গেল, ফলন ভালো, পানি ছাকা লাগেনি, সার বিষের কোনো সমস্যা নাই। আগের বছর ধান হয়েছিল 15 থেকে 16 মণ, এবারকার বোঝা যাচ্ছে যে সব চাইতে ভালো হবে, 25 মণ করে ধান আমাদের হবে। তবে কয়েকদিনের টানা বৃষ্টিতে কিছু এলাকায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু ধানের জমি। 15 দিন পর আমরা ধানগুলো কাটতাম, তো এগুলো সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত, এখন আর কিছু আমার কি করার নাই। যদিও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে বৃষ্টিতে সামান্য ক্ষতি হলেও উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণে বড় কোনো প্রভাব ফেলবে না। যে জমিতে আমন করার সুযোগ ছিল সেই জমিতে কিন্তু আর আমন করা যায় না, যদিও আমাদের আবাদ কম হয়েছে একটু, তবে লক্ষ্যমাত্রা টার্গেট যেটা আছে সেটা অর্জন হবে। রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি মৌসুমে রাজশাহী জেলায় 83,550 হেক্টর জমিতে রোপা আমন আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 3,17,490 মেট্রিক টন। আলতাফ হোসাইন, সময় সংবাদ, রাজশাহী। দেখছেন এ সময়ের বাণিজ্য, সঙ্গেই থাকুন।
চীন মার্কিন বাজার প্রতিযোগিতায় বিশ্ববাজারে দাম কমছে সয়াবিনের, যদিও চাহিদা বৃদ্ধি ও উৎপাদন কমার সংখ্যায় ঊর্ধ্বমুখী রয়েছে পাম অয়েল ও ক্যানোলার দাম। দ্য ট্রেডিং ইকোনমিক্সের তথ্য, খাদ্যপণ্যের মধ্যে গমের দাম কমলেও আবারও বাড়তে শুরু করেছে চালের দাম। গেল এক সপ্তাহ ধরে বিশ্ববাজারে কমেছে ভোজ্য তেলের দাম। বাজার বিশ্লেষণকারী মার্কিন গবেষণা প্রতিষ্ঠান দ্য ট্রেডিং ইকোনমিক্সের তথ্য, এক সপ্তাহে অপরিশোধিত সয়াবিনের দাম 0.15% কমে বুধবার সকালে প্রতি বুশেল বিক্রি হয়েছে $11.18। বিশ্লেষণকারীদের মতে চীন মার্কিন বাজার প্রতিযোগিতা, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ অস্থিরতা আর সবকিছু মিলিয়ে চাহিদার পরিষ্কার পূর্বাভাস না থাকায় কমেছে সয়াবিনের দাম। তবে চাহিদা বাড়ায় বেড়েছে পাম অয়েলের দাম। সপ্তাহ ব্যবধানে 1% বেড়ে বর্তমানে প্রতি মেট্রিক টন হাতবদল হচ্ছে $996। অস্ট্রেলিয়া, কানাডায় উৎপাদন বিড়ম্বনার নেতিবাচক প্রভাব পড়েছে ক্যানোলার বাজারেও, যা বাড়িয়ে দিয়েছে এই ভোজ্য তেলের দাম। সপ্তাহ ব্যবধানে 0.51% বৃদ্ধি পাওয়ায় বর্তমানে প্রতি মেট্রিক টনের দাম পড়ছে $447.30। বিশ্ববাজারে চাহিদা বাড়ায় বাড়ছে চিনির দামও। দ্য ট্রেডিং ইকোনমিক্সের তথ্য, এক সপ্তাহে 1.21% বেড়ে বুধবার সকালে প্রতি পাউন্ড বিক্রি হচ্ছে 14 সেন্টে। অবশ্য কমেছে গমের দাম। চাহিদা কমায় সপ্তাহ ব্যবধানে 3.45% কমে প্রতি বুশেল বিক্রি হচ্ছে $5.36। যদিও চাহিদা আবার বাড়তে থাকায় বিশ্ববাজারে বাড়ছে চালের দাম। এক সপ্তাহে 4.13% বেড়ে প্রতি মেট্রিক টনের বর্তমান দাম পড়ছে $103.60। সাইফুল ইসলাম, সময় সংবাদ। 24 ঘন্টার ব্যবধানে দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে 4188 টাকা বাড়িয়ে 22 ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম 2,08,471 টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। মঙ্গলবার রাতে এক বিজ্ঞপ্তিতে তথ্য জানায় সংগঠনটি। বিজ্ঞপ্তিতে জানানো হয়, তেজাবি স্বর্ণের দাম বাড়ার কারণে দেশের বাজারে বেড়েছে মূল্যবান এই ধাতুর দাম। 21 ক্যারেটের প্রতি ভরি 1,99,000 টাকা, 18 ক্যারেটের 1,70,563 টাকা ও সনাতন স্বর্ণের দাম 1,41,858 টাকা নির্ধারণ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ শাটডাউন অবসানে আরও এক ধাপ এগোলো মার্কিন সিনেট। পাশ হয়েছে তহবিল বিল। প্রতিনিধি পরিষদে পাশ হলেই সই করবেন প্রেসিডেন্ট ট্রাম্প। এই তহবিল বিলের মাধ্যমে কর্মীদের বকেয়া বেতন পরিশোধ ও খাদ্য সহায়তা কর্মসূচির অর্থায়ন হবে। দীর্ঘতম সরকারি অচলাবস্থা বা শাটডাউনের অবসান ঘটাতে শেষমেশ পদক্ষেপ নিল মার্কিন সিনেট। স্থানীয় সময় সোমবার রাতে পাশ হয়েছে গুরুত্বপূর্ণ তহবিল বিল, যা সরকারের কার্যক্রম পুনরায় চালুর পথ খুলে দিয়েছে। ট্রাম্প এরই মধ্যে জানিয়েছেন বিলটি পাশ হলেই তিনি সই করবেন। মার্কিন ইতিহাসের সবচেয়ে দীর্ঘ শাটডাউন 41 দিন ধরে চলা সরকারি অচলাবস্থায় 14 লাখ ফেডারেল কর্মী বেতন ছাড়াই কর্মরত বা ছুটিতে ছিলেন। খাদ্য সহায়তা, বিমান চলাচল সহ বহু গুরুত্বপূর্ণ সেবা প্রায় বন্ধ হয়ে যায়। নতুন বিলের মাধ্যমে কর্মীদের বকেয়া বেতন পরিশোধ ও খাদ্য সহায়তা কর্মসূচির অর্থায়ন নিশ্চিত করা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। কৃষি দপ্তর ও সামরিক নির্মাণ খাতের পূর্ণ বছরের অর্থায়নও অন্তর্ভুক্ত রয়েছে বিলটিতে। তবে স্বাস্থ্য বিমায় ভর্তুকি বাড়ানোর নিশ্চয়তা না থাকায় ডেমোক্র্যাটদের ভেতরেই মতবিরোধ দেখা দিয়েছে। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম এটিকে দুর্বল সিদ্ধান্ত বলে সমালোচনা করেন। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পাচার হওয়া অর্থ ফেরাতে তৎপর সরকার। প্রক্রিয়া দীর্ঘমেয়াদী হওয়ায় লবিং অব্যাহত রাখতে হবে নির্বাচিত সরকারকে। মানি লন্ডারিং ঠেকাতে শক্ত পদক্ষেপের পরামর্শ। খেজুরের বাজার স্থিতিশীল রাখতে শুল্ক কর কমানোর সুপারিশ ট্যারিফ কমিশনের। রমজানের সিন্ডিকেটের থাবায় পড়ার শঙ্কা অর্থনীতিবিদদের। প্রশাসনকে সজাগ থাকার তাগিদ। এবং জয়পুরহাটে ব্যবসায়ীদের না জানিয়ে আলু বিক্রির অভিযোগ। জায়গা ফাঁকা করতেই বাধ্য হয়েছেন দাবি হিমাগার মালিকদের। আইনের পরিপন্থী বলছে কৃষি বিভাগ। এই ছিল এ সময়ের বাণিজ্যের পর দুপুর 12টার সময় সংবাদে সঙ্গে থাকবেন সহকর্মী ইমদাদুল হক। যশোয়া, আপনাকে ধন্যবাদ। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।